রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। সম্মানিত দর্শকবৃন্দ, SIR, এই SIR নিয়ে কি আপনার মনে হাজারো প্রশ্ন ঘুরছে? সত্যিই কি আমাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় যে 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথি যদি না থাকে, তাহলে কি সত্যি ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে? ব্যতিক্রমভাবে কিছু সোশ্যাল মিডিয়া বলছে যে 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্টে অধিকাংশই 50 থেকে প্রায় 60% নামই মিলছে না। তাহলে কি এই 50 থেকে 60% ভোটার হওয়া কোথায় গেল? তারা কে দিচ্ছে তাদের বদলে ভোটগুলি? এটা কি কোনো ষড়যন্ত্র, নাকি সরকারের কোনো নতুন ফন্দি? আজ আপনাদের সামনে এই বিষয়টি পুরো পরিষ্কার করে দেব, যেটা নিয়ে পশ্চিমবঙ্গের গোটা রাজ্যেই আতঙ্কের ঝড় বইছে। কেউ বলছে ভোট কেটে দিচ্ছে, কেউ বলছে পুরনো ডকুমেন্টস লাগবে, আবার কেউ বলছে বিয়ের পর নাকি নাম বদলালেই ভোটার লিস্ট থেকে নাকি নাম বাদ। কিন্তু আমি বলবো, আপনারা কেউ ভয় পাবেন না। আপনাদের যাবতীয় বিভ্রান্তের প্রশ্নের উত্তর আজ আপনাদেরকে দেব। আপনি যদি জানতে চান বাবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলে কি হবে, 2002 সালে ভোটার লিস্টে নামে ভুল আছে কিংবা পদবিতে ভুল আছে, মা ও বাবা 2002 সালের আগেই মারা গেছেন, তার জন্যে ভোটার লিস্টে নাম নেই। আমি জন্মসূত্রে ভারতের নাগরিক, কিন্তু কোনো ডকুমেন্ট আমার কাছে নেই। তাহলে কি করব? তাহলে আপনাকে বলছি, এই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। তার আগে আপনাকে একটা ছোট্ট কথা বলি, আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। একটা কথা শুরুতেই পরিষ্কার করে দেই, আমাদের পশ্চিমবঙ্গে SIR নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নোটিশ প্রকাশিত হয়নি। আজ যা বলবো বিহারের মডেল এবং কমিশনের গাইডলাইন দেখে বোঝার চেষ্টা করব, যাতে আগে থেকেই আপনি এবং আপনারা সকলেই প্রস্তুত থাকতে পারেন, কোনো মতেই ভোটার লিস্ট থেকে নাম বাদ না চলে যায় বা ভোটার অধিকার হারিয়ে না যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানেই লুকিয়ে আছে আপনার প্রশ্নের সমস্ত উত্তরগুলো। প্রথমেই দেখা যাক রিপোর্ট কি বলছে। ঝাড়গ্রামে 51% মিল নেই, আলিপুরদুয়ারে 53%, মালদা 54%, কালিম্পং 55%, পুরুলিয়া 61%। এরকম অনেক জায়গায় কোথাও 53%, কোথাও 52%, কোথাও 60%। তার মানে হচ্ছে গড়ে অর্ধেক ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকার সঙ্গে মিলছে না। এখন কথা হচ্ছে, মিডিয়া এই তথ্যটা যেভাবে প্রচার করছে তা শুনে মনে হচ্ছে প্রচুর ভুয়ো ভোটার তৈরি হয়েছে, কিংবা অনেকের নাম হাওয়ায় উড়ে গেছে। আবার কেউ বলছে 50% ভোটারের নাম বাস্তবে নাকি কোনো অস্তিত্বই নেই। এই সব শুনে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ হতাশ হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। কিন্তু জাস্ট একটু ভেবে দেখুন, 2002 সালের পর থেকে প্রায় 30টা বছর কেটে গেছে। এই সময় কত মানুষ বাড়ি বদলেছেন, কেউ বিয়ে করে অন্য কোথাও চলে গেছেন, কেউ কাজের সোর্সে রাজ্যের বাইরে চলে গেছেন, আবার কেউ মারা গেছেন, কেউ নতুন করে নাম তুলেছেন। তাহলে এবার আপনিই ভাবুন, 100% মানুষের নাম মিলবেটা কিভাবে? আর ঠিক এইখানটাতেই সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এইখানে যেমন রয়েছে ম্যাচিং আর ম্যাপিং, এই দুটো শব্দকে মানুষ কেমন যেন একটা গুলিয়ে ফেলার চেষ্টা করছেন। ইলেকশনের যে ম্যাপিং আর ম্যাচিং, এই যে কাজগুলো করছে, আসলে এটা রেকর্ড যাচাইয়ের কাজ। তার মানে হচ্ছে 2002 সালে কাদের নাম ছিল, তাদের বা তার পরিবারের এখনকার যে 2025-এর ভোটার লিস্টে নামটা আছে কিনা, শুধুমাত্র এইটুকুই দেখার জন্য। এটা ভোট কেটে দেওয়া বা ভোট থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নয়। এখানে কারো নাম বাদ যায়নি, আর নাম বাদ যাবেও না। শুধুমাত্র এইটাই দেখা হচ্ছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তারা কি ওইখানেই আছে, নাকি অন্যত্র কোথাও চলে গেছে। আপনাকে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি,
তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ধরুন কোনো এক বুথে বর্তমানে এখন 1000 ভোটারের নাম আছে, কিন্তু 2002 সালে ওই বুথে 400 ভোটারের নাম ছিল, আর বাকিরা অন্য জায়গা থেকে এখানে এসেছেন। আর যারা বাইরে থেকে যে বাকিরা এসছে 2025 ভোটার লিস্টে নাম উঠেছে, তাদের নাম কিভাবে এই বুথে 2002 সালে ভোটার লিস্টে নাম থাকবে? তাদের নাম তো থাকবে ওই জায়গায় যারা যেখান থেকে এসেছে সেইখানকার ভোটার লিস্টে নিশ্চয়ই 2002 সালের নাম আছে। তাহলে কি তারা ভুয়ো ভোটার হয়ে গেল যে 2002 সালে ভোটার লিস্টে নাম নেই? না, তারা এখন এখানকার বৈধ ভোটার। কারণ তারা বৈধ ভোটার এই কারণেই যে যারা যেখান থেকে এসেছে ওইখানে তো তাদের 2002 সালে নাম আছে। তাহলে কেন আপনি চিন্তা করছেন, কেন বিভ্রান্তের মধ্যে পড়ছেন? কারণ আপনার তো ওইখানকার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি তবুও যদি বুঝতে না পারেন, আপনাকে আরেকটি উদাহরণ দিয়ে বলছি। ধরুন আপনি বর্ধমান ডিস্ট্রিক্টে থাকেন, কিন্তু এখন বর্তমানে আপনি কলকাতায় বসবাস করছেন। তাহলে যদি এখন কলকাতার ভোটার লিস্ট 2002 সালের চেক করা হয়, সেখানে আপনার নাম থাকবে কিভাবে? কারণ আপনি তো ছিলেন বর্ধমানে, নিশ্চয় আপনার বর্ধমানে 2002 সালে ভোটার লিস্টে নাম আছে। তাহলে আপনার চিন্তা কিসের? ওই 2002 সালের ভোটার লিস্ট দিয়েই তো আপনি এসআইআর এর কাজ সম্পূর্ণ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ব্যাপারটা কি। আচ্ছা চলুন এখন আসি কিছু ডকুমেন্টস বা বিভ্রান্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে। সবচাইতে বেশি প্রশ্ন হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে। তো চলুন এক এক করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 1, কার বার্থ সার্টিফিকেট প্রয়োজন আছে, কার বার্থ সার্টিফিকেট লাগবে না? বিষয়টা একটু জটিল, তবে বুঝে নেওয়াটা খুবই সহজ। যদি আপনার জন্ম 1987 সালের পরে হয় এবং আপনি একদম নতুন ভোটার লিস্টে নাম তুলছেন, কিন্তু আপনার 1987 সালের আগে জন্ম হয়ে থাকে এবং আপনার মা বাবার নাম 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে আপনার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আপনি আপনার মা বাবার 2002 সালের ভোটার লিস্ট দিলেই এসআইআর এর কাজ সম্পূর্ণ হবে। এবং যারা 1987 সালের পরে জন্ম কিন্তু তাদের বার্থ সার্টিফিকেট নেই এবং মা বাবার 2002 সালের লিস্টে নাম নেই, তাদের জন্যও বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক নয়। সেই ক্ষেত্রে আপনি আপনার স্কুল সার্টিফিকেট শো করতে পারেন, এসআইআর কাজ সম্পূর্ণ হবে। যাদের জন্ম 2004 সালের পরে, তাদের মা বাবার নাম 2002 সালে লিস্টে নেই, তাদের ক্ষেত্রে তাদের বার্থ সার্টিফিকেট এবং মা বাবার একটি করে ডকুমেন্টস দিতে হবে। প্রশ্ন নম্বর 2, বার্থ সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট হারিয়ে গেলে কি করব? যাদের হারিয়ে গেছে ডকুমেন্টসগুলো, একদম চিন্তা করবেন না। আপনার নাম কিংবা আপনার মা বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে, তাহলে তো আপনার কাছে কোনো কাগজপত্রই চাইবে না। আর যদি একান্তই প্রয়োজন হয়, আপনি যে স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলে অ্যাপ্লিকেশন করলেই রেজিস্টার খাতা দেখে আপনাকে ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে দেবে। প্রশ্ন নম্বর 3, 2002 সালের ভোটার লিস্টের নামের বানান বা পদবি ভুল ছিল, সেগুলো পরবর্তীতে ঠিক করা হয়েছে, তাহলে কি কোনো অসুবিধা হবে? না, তাহলেও কোনো অসুবিধা হবে না। আপনি যেই ডকুমেন্টসটি দেখিয়ে ভুল সংশোধন করেছিলেন, আপনি প্রুফ হিসাবে সেই ডকুমেন্টসটি দেখাতে পারেন। এছাড়াও আরেকটি কথা, আপনার যেই 2002 সালের যেই ভোটার আইডি কার্ডের একটা এপিক নাম্বার আছে, সেই নাম্বারটাও কিন্তু এই 2025 সালে সেম টু সেমই থাকে, তো অতএব সেই নাম্বারটাও শো করবে। সেই ক্ষেত্রেও আপনার কোনো অসুবিধা হবে না। প্রশ্ন নাম্বার 4, 2002 সালের আগেই মা বাবা মারা গেছেন, এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে আপনার মা বাবার ডেথ সার্টিফিকেট এবং আগে আপনার মা বাবা ভোট দিয়েছেন তার কোনো পুরনো প্রমাণপত্র দেখালেই হবে। বাড়িতে বিএলও আসলে বিএলওকে বুঝিয়ে বললেই কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। পরবর্তী প্রশ্ন, কোন সালের দলিল দেখাতে হবে? দেখুন, দলিল বিষয়টা নিয়ে কোনো ভুল তথ্য দিতে চাই না, কারণ দলিল দিলে হবে কিনা সেটা গ্যারান্টি নেই। পরবর্তী প্রশ্ন,
1971 সালে ভারতে যে প্রবেশ করা হয়েছিল তার স্লিপ আছে, সেটা কি কাজ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। ভারতের আইন অনুযায়ী যারা 1971 সালে ভারতে এসেছেন তারা আইনগত ভারতের নাগরিক। অতএব এই স্লিপ একটি বৈধ প্রমাণ। পরবর্তী প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে, বিবাহের পর কোন ডকুমেন্টস লাগবে, বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি? এই ক্ষেত্রে মহিলাদের বিবাহ যদি 2002 সালের আগে হয়ে থাকে এবং 2002 সালে যে ভোটার লিস্ট ভেরিফাই হয়েছিল সেখানে যদি নাম থাকে সেই লিস্টে, তাহলে সেই লিস্টে দিলেই তাদের কাজ হবে। এছাড়া যাদের 2002 সালের পরে বিবাহ হয়েছে, পরবর্তীতে তারা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার ট্রান্সফার করেছে, সেই ক্ষেত্রে তাদের লাগবে বাপের বাড়ির ডকুমেন্টস, যেমন বার্থ সার্টিফিকেট হতে পারে, স্কুল সার্টিফিকেট হতে পারে, এসসি কার্ড হতে পারে। এছাড়া আপনার যদি মা বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে সেই কপিটাই যথেষ্ট। তবে এই ছিল আজকের কিছু বিভ্রান্তি প্রশ্নের উত্তর। আশা করি আপনারা সকলেই এই ভিডিওটির মাধ্যমে পুরো পরিষ্কার হয়ে গেছেন যে এসআইআর এর ক্ষেত্রে কাদের কোন ডকুমেন্টস লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যকে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।